আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, যেটা কম্পিউটার আমরা ব্যবহার করি। হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন যদি কম্পিউটার ইনপুট দিতে চাও, ওয়েভ ফাংশন কি নেবে? Hydrogen atom wave function in terms of associated Laguerre polynomials, in terms of standard functions of mathematical physics. ম্যাথমেটিক্স আরো একটা ফাংশন আছে লাগের পলিনোমিয়াল ছাড়াও, ওটা বলে হাইপারজিওমেট্রিক ফাংশনস। হাইপারজিওমেট্রিক ফাংশনের সঙ্গে বিভিন্ন পলিনোমিয়ালস এর অনেক সম্পর্ক আছে, লাগেরের সঙ্গে সম্পর্ক আছে, বেসেলের সঙ্গে সম্পর্ক আছে। ফলে এভরিথিং ক্যান বি এক্সপ্রেসড, অলমোস্ট এভরিথিং ক্যান বি এক্সপ্রেসড যেগুলোর অ্যানালিটিক্যাল সলিউশন আছে ইন টার্মস অফ হাইপারজিওমেট্রিক ফাংশনস। তাহলে আমি এখন ওয়েভ ফাংশন দিকে যাচ্ছি। To recapitulate, the full wave function of a hydrogen atom in a stationary state, এগুলো কিন্তু আইগেন ফাংশনস অফ হ্যামিল্টনিয়ান, এগুলো সব এখানে উজ্জ্ব রেখেছি। ওয়েভ ফাংশন তো জেনারেল হতে পারে, অনেকগুলো স্টেশনারি স্টেটের সুপারপজিশন হতে পারে। ওয়েভ ফাংশন কি হবে না হবে সেটা অনেকটা আমার উপর নির্ভর করে। আমি কিভাবে হাইড্রোজেন অ্যাটমটার স্টেটটা প্রিপেয়ার করব। স্টেট প্রিপারেশন অনেক কায়দা আছে, এক্সপেরিমেন্টাল কায়দা আছে। টু রিক্যাপ, আমি এখানে যেটা লিখছি সেটা ওয়েভ ফাংশন হবে, বাট দিস পার্টিকুলার ওয়েভ ফাংশন ইজ অ্যান এনার্জি আইগেন ফাংশন, হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন। এটাকে বলে স্টেশনারি স্টেট। তোমাদের খেয়াল আছে তো, হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন যদি হয় সিস্টেম, স্টেট অফ দ্য সিস্টেম, এখানে সিস্টেম হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, যদি সেটা ওই সিস্টেমের হ্যামিল্টনিয়ানের একটা আইগেন ফাংশন হয় করেসপন্ডিং টু এ পার্টিকুলার আইগেন ভ্যালু, তাহলে ওই স্টেটে যখন সিস্টেমটা থাকবে তখন সিস্টেমটার ডেফিনিট এনার্জি আছে। ডেফিনিট এনার্জি ওই স্টেটে সিস্টেমটার যে অবজারভেবল গুলো আছে কোনোটারই গড় মানের পরিবর্তন হবে না। ওকে, এর জন্য ওটাকে বলে স্টেশনারি স্টেট। কেন স্টেশনারি বল? স্টেশনারি মানে তো হচ্ছে স্থির। কি স্থির? ওকে, হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন যখন হবে তখন স্টেটটা স্টেশনারি, তখন স্টেটটা টাইম ডিপেন্ডেন্স। স্টেশনারি মানে টাইম ডিপেন্ডেন্স ইজ সিম্পলি অ্যান এক্সপোনেনশিয়াল, ইজ অ্যান এক্সপোনেনশিয়াল। টাইম ডিপেন্ডেন্স হলো ই টু দ্য পাওয়ার মাইনাস আই, এতে একটা নির্দিষ্ট এনার্জি আছে আই ই এন টি বাই এইচ কার। স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনকে যদি ওই টাইম ফ্যাক্টর দাও ই টু দ্য পাওয়ার মাইনাস আই ই এন টি বাই এইচ কাট, এটাই হবে তাহলে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন ইন দ্য স্টেশনারি স্টেট। ওই ধরনের শুধু এক্সপোনেনশিয়াল টাইম ডিপেন্ডেন্স থাকলে ওই এক্সপোনেনশিয়াল ফাংশনটা ক্যান্সেল করে যায় যখন এক্সপেকটেশন ভ্যালু ইত্যাদি ক্যালকুলেট করবে, সাইজ এগুলো করবে, তো ওই এক্সপোনেনশিয়াল ফাংশনটা যেখান থেকে টাইম ডিপেন্ডেন্স পাই সেটা চলে যায়। ফলে all expectation values of any in a stationary state remains unchanged, এই জন্য এটা নামকরণ হয়েছে স্টেশনারি স্টেট। যাও, আমি এখানে একটা স্টেশনারি স্টেটে ওয়েভ ফাংশনটা কি হবে, স্টেটটা হচ্ছে NLM, স্টেট ইজ স্পেসিফাইড বাই 3 কোয়ান্টাম নাম্বারস NLM। এখানে স্পিন বাদ দিয়েছি, স্পিন যদি আমি নিতাম তাহলে আরেকটা কোয়ান্টাম নাম্বার থাকতো স্পিনের জন্য। ওকে, সেটা আমরা পরে দেখবো যখন স্পিন আলোচনা করবো। এই মুহূর্তে যেটা ধরে নিচ্ছি স্পিন নেই, তাহলে হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন ইজ স্পেসিফাইড বাই 3 কোয়ান্টাম নাম্বারস। ছোট এনটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হাইড্রোজেন অ্যাটমের এনার্জি আইগেন ভ্যালুস গুলো শুধুমাত্র এন এর উপর নির্ভর করে। ফর্মুলাটা ভেরি ওয়েল নোন ইন ফিজিক্স, সবাই মুখস্থ রাখে, তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা দেখি নাই, জানি না, ভুলে গেছে, এটা বললে চলবে না। En equal to minus 13.6 EV divided by n square. অনেকদিন আগে ভুলে গেছে, এগুলো বললে চলবে না। As a physicist, she must remember certain things. অনেকগুলোর মধ্যে এই একটা, হাইড্রোজেন অ্যাটমের আইগেন ভ্যালুস গুলো কি কি, এগুলো খুবই এসেনশিয়াল। ওকে, যেটা বলছিলাম, এখন আমরা সলিউশন করার সময় টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেটাকে আইগেন ভ্যালু
ইকুয়েশন ফর এইচ, এটাও বলে এইচ সাই ইকুয়াল টি সাই, এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন অথবা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই ইকুয়েশন সলিউশন করার সময় আমরা হাইড্রোজেন অ্যাটমের বেলায় দেখেছিলাম যে আমরা কি বলে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক করতে পেরেছি। তাহলে সলিউশনটা দুটো ফ্যাক্টর ভাগ হয়ে গেল। একটা ফ্যাক্টর ডিপেন্ডস আপন আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস অবশ্য, আরেকটা ফ্যাক্টর ডিপেন্ডস আপন দ্য অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস থিটা এন্ড ফাই। এখানে আছে ওয়াইএলএম, এটার নাম হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স কি আমি তো ভুলে গেছি, এটা বলে চলবে না, অ্যাটলিস্ট কি জানতে হবে। স্ফেরিক্যাল হারমোনিক্স লেখো দেখি, ওইটা ফর্মুলা কেউ মনে রাখে না। কিন্তু হোয়াট ইজ স্ফেরিক্যাল হারমোনিক্স? ইটস অ্যান আইগেন ফাংশন অফ এল স্কয়ার এল জেড। এইটুকু অ্যাটলিস্ট খেয়াল রাখে, আইগেন ফাংশন অফ দ্য অপারেটর এল স্কয়ার এন্ড এল জেড, এটাকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। Spherical harmonics forms a complete set for functions which depend upon theta and phi. তুমি যদি একটা ফাংশন নাও, the two angular variables theta and phi, যে কোনো ফাংশন f theta and phi, ওরকম যে কোনো ফাংশনকে তুমি ylm এর সাপেক্ষে প্রকাশ করতে পারো। তুমি এমন একটা ফাংশন নিলে সেখানে আর নাই, কিন্তু শুধু theta phi আছে, ওই ফাংশনকে তুমি ylm এর সাপেক্ষে প্রকাশ করতে পারো। f of theta phi equal to sum over lm clm ylm এভাবে লিখতে পারো। clm হচ্ছে কনস্ট্যান্ট। Any function of theta and phi can be expressed as a linear combination of the spherical harmonics. So spherical harmonics form a complete set, right? Complete set of functions of theta and phi. Complete in the sense that any general function of theta and phi could always be expressed as a linear combination of ylms. Okay. এখন আর হচ্ছে ylm কে বলে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। আর আর এন এল আর কে বলে ক্যাপিটাল আর ইজ এ ফাংশন অফ ছোট হাতের আর। ছোট হাতের আর হচ্ছে রেডিয়াল ভ্যারিয়েবল, and capital R is the radial wave function. ওয়েভ ফাংশন দুটো ফ্যাক্টর হলো, একটা পার্টে শুধু রেডিয়াল ভ্যারিয়েবলটা আছে, রেডিয়াল ওয়েভ ফাংশন আছে গুণ দ্বিতীয় পার্টে আছে শুধু অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থিটা ফাই। ylm কিন্তু দুই ভাগ হয়েছে। ylm কে যখন পুরোপুরি লিখবো তখন এ ফাংশন অফ থিটা টাইমস এ ফাংশন অফ ফাই। ylm is proportional to, ylm can be written, ylm নরমালাইজ করা আছে, ঠিক আছে, ylm can be written as equal to a constant, normalization constant times a function of times a function of phi. ylm এখানেও ভ্যারিয়েবল গুলো আলাদা হয়েছে। যেই ফাংশন অফ থিটার সাপেক্ষে ylm কে প্রকাশ করলে একটু আগে, সেই ফাংশন অফ থিটার আর একটা নাম আছে। কি নাম বলো তো? ylm is a product of a constant, a function of theta and a function of phi. ফাংশন অফ থিটা যেটা করলে সেটা কি নাম? সেই ফাংশন হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। সেই ফাংশনটার নাম আছে না 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 না, বেসেল ফাংশন তো আর এর ফাংশন, থিটার ফাংশন না। ওটাকে বলে অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল টাইমস এ ফাংশন অফ ফাই। ফাংশন অফ ফাই হচ্ছে এক্সপোনেনশিয়াল, e to the power minus im phi, m equal to 0 plus minus 1 plus minus 2 ইত্যাদি। ফাংশন অফ থিটাকে বলে অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল, আর বেসেল ফাংশন হচ্ছে ফাংশন অফ আর। ওকে, আমার ক্ষেত্রে কিন্তু এটা বেসেল ফাংশন আসবে না, আমার ক্ষেত্রে আরটা আসবে লাগের পলিনোমিয়াল দিয়ে। আচ্ছা, ক্যাপিটাল আর কে প্রথমে আমরা এইভাবে লিখেছি ইউএনএল আর বাই আর। ইউএনএল হচ্ছে, এটাকে বলে অক্সিলারি রেডিয়াল ফাংশন। এটা কিন্তু অক্সিলারি ওয়েভ ফাংশন না, রেডিয়াল ওয়েভ ফাংশন না, মানে এটা রেডিয়াল ওয়েভ ফাংশন না। রেডিয়াল ওয়েভ ফাংশন ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। ইউটা না, ইউ ভাগ আর করলে হবে ক্যাপিটাল আর, কিন্তু ইউর সাপেক্ষে প্রকাশ করা হলো। একটা ফাংশন ডিফাইন করলাম যেটাকে ছোট হাতের আর দিয়ে ভাগ দিলে ক্যাপিটাল আর পাওয়া যায়,
সেই ফাংশনটা ইউটাকে বলা হলো অক্সিলিয়ারি রেডিয়াল ওয়েভ ফাংশন। অক্সিলিয়ারি, ওটা ঠিক রেডিয়াল ওয়েভ ফাংশন নয়, ওটা থেকে একটা ওটা থেকে রেডিয়াল ওয়েভ ফাংশন পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? অক্সিলিয়ারি ফাংশনটাকে ছোট হাতের আর দিয়ে ভ্যারিয়েবল আর দিয়ে ভাগ দিলে ক্যাপিটাল আর হবে। ঠিক আছে, তারপরে আমরা ইউর সলিউশন করছিলাম। ইউর সলিউশন আমরা দেখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন লিখলাম, দেখা গেল যে সলিউশনটা it's easy, it's more convenient to write the solution in terms of rho. Rho is proportional to r. In terms of rho লেখাটাই সুবিধা। rho হচ্ছে equal to kappa r, আর rho হচ্ছে ওইভাবে ছিল আগে kappa r। কাপ্পাটা ছিল কি ওয়েভ নাম্বার। কাপ্পাটা কি কিভাবে লিখেছিলাম? স্কোয়ার রুট অফ টুয়াইস মিউ মড ই ডিভাইড বাই এইচ স্কোয়ার, কাপ্পা। পরবর্তীতে দেখা গেল যে কাপ্পাটা কোয়ান্টাইজ, কাপ্পার মান হবে 1/na। এই এনটা হচ্ছে এই এন, এ হচ্ছে বোর রেডিয়াস। এগুলো পরবর্তীতে এসছে। ইন টার্মস অফ রো প্রথমে দেখলাম যে আর ভ্যারিয়েবল ব্যবহার না করে আর এর প্রপোর্শনাল আর একটা ভ্যারিয়েবল রোটা ডাইমেনশনলেস, রো ইকুয়াল টু কাপ্পা আর করে ডিফাইন করে এভাবে লিখলে সুবিধা হয়। তাহলে ইউটাকে লিখেছি এইভাবে, লেখা গেল এইভাবে রো টু দ্য পাওয়ার এল প্লাস 1 ই টু দ্য পাওয়ার মাইনাস রো টাইমস ভিএনএল। এই পুরোটা হচ্ছে ইউ রিটেন ইন টার্মস অফ রো। ওকে, রো ইজ ইকুয়াল টু প্রপোর্শন টু আর। তাহলে ইটস আ ফাংশন অফ আর। এটা তো ফাংশন অফ রো মানে ফাংশন অফ, এটাকে আর দিয়ে ভাগ দিয়েছি। আর এবং রো মধ্যে একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট আছে কাপ্পা, রো ইকুয়াল টু কাপ্পা আর, একটা কনস্ট্যান্টের তফাৎ। ফলে এই ইউ কে রো আর দিয়ে ভাগ দেওয়া যা রো দিয়ে ভাগ দেওয়া কি কথা? কেন কথা? কেন রো আর তো এক নয়, একই কথা হলো কেন? একই কথা হলো রো এবং আর দিয়ে ভাগ দিলে ভিন্ন ভিন্ন জিনিস পাবে, কিন্তু তাদের মধ্যে তফাৎটা হবে একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের, রাইট? ধরো এখানে যে আর এর পরিবর্তে রো লিখলাম, তফাৎটা কোথায়? তফাৎ হচ্ছে আর এর সঙ্গে একটা এক্সট্রা 1/কাপ্পা আসলো। ভিএনএল এর মধ্যে একটা ভ্যারিয়েবল আছে, একটা আরবিট্রারি আছে, সেই কনস্ট্যান্ট এবং 1/কাপ্পা মিলে আরেকটা কনস্ট্যান্ট, এবং যে ফাইনাল কনস্ট্যান্ট আমি নর্মালাইজেশন থেকে বের করবো। একটা বের করতে পারবে না ইকুয়েশন থেকে, ফাইনাল কনস্ট্যান্টটা তোমাকে নর্মালাইজেশন থেকে বের করতে হবে। অথবা ওয়েভ ফাংশন যদি নর্মালেবল না হয়, ওই কনস্ট্যান্ট তুমি আর বের করতেই পারবে না। ফলে এখানে আর দিয়ে ভাগ দেই, কাপ্পা দিয়ে ভাগ দেই, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি দিস ওয়েভ ফাংশন would get multiplied by a constant, and that এবং দুটো ওয়েভ ফাংশন যদি if they differ by a multiplicative constant, তারা linearly they describe the same physics। তাহলে ওই কনস্ট্যান্টটা যে একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট হবে, সেটার মান যদি বের করা যায় নর্মালাইজেশন থেকে বের করা যাবে। শুধু আর দিয়ে ভাগ দেওয়া, কাপ্পা দিয়ে ভাগ, রো দিয়ে ভাগ দেওয়া, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ করা সব এক এই স্টেজে। ফাইনালি একটা কনস্ট্যান্ট থেকে যাবে যেটার মান তুমি নর্মালাইজেশন থেকে বের করবে। তারপরে দেখা গেল যে এই ভিএনএল এর জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখলাম। ওকে, ভিএনএল এর জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখা হলো। তারপরে দেখলাম যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাওয়ার সিরিজে সলভ করার চেষ্টা করলাম, ইনফিনিট পাওয়ার সিরিজ। আমি দেখালাম যে ভিএনএল এর যদি একটা ইনফিনিট পাওয়ার সিরিজ সলিউশন নেই। পাওয়ার সিরিজ করে একটা সলিউশন পাওয়া যাবে, কিন্তু একটা পাওয়ার সিরিজ ইনফিনিট সিরিজ হিসাবে যদি ভিএনএল এর সলিউশনটা নেই, then VNL behaves like e to the power twice rho as rho becomes very large. If VNL একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি পেয়েছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু চোখে দেখে নাও। ভিএনএল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি এখানে লিখেছি পেজ 24-এ। পেজ 24 একটু যে তুমি এটা ভিএনএল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে এন লেখা হয়নি, শুধু ভিএল লিখেছি, কারণ এখনো যে
এই ভিটা এন এর উপর নির্ভরশীল, সেটা পরে বের হবে, এই রো নট থেকে বের হবে। এটা ভি এর ফর্ম ইকুয়েশন। এই ইকুয়েশনে কিন্তু ইনফিনিট সিরিজ সলিউশন আছে। I can find a solution for which VL is an infinite series, is a power series. Okay. সেটা হয় তাহলে আমি দেখিয়েছিলাম যে this VL, যেটা আমি পরবর্তীতে VNL লিখেছি, n কেন আসলো? এই রো নট থেকে n আসছে। So V depends upon n also. ওটা quantization condition। আমি আগের জায়গায় ফিরে যাই। আমি কোথায় যাওয়ার চেষ্টা করব? কোন পেজে যাব? 58 58 এটা যদি ইনফিনিট সিরিজ সলিউশন নেই, তাহলে একটা সুন্দর ট্রিকের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে this PNL behaves like e to the power twice rho, e to the power twice rho। এখানে e to the power twice rho, এখানে e to the power minus rho। এই মাইনাস থাকা সত্ত্বেও কাজ হলো না, এটাকে ডমিনেট করা শুরু করবে। এখানকার e to the power twice rho দুটো মিলে হবে e to the power rho। আবার এটা দেওয়া আছে বাই রো টু দ্য পাওয়ার এল। এখান থেকে একটা রো আসে আর একটা রো চলে যায়, রো টু দ্য পাওয়ার এল, সব মিলাতে এটা ইনফিনিটি হয়ে যাবে। তার সেটা তো অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে উপায়টা কি? এটা হচ্ছে সুন্দর ঠিক। উপায়টা হলো ভিএনএল কে পাওয়ার সলিউশন নিও না, পলিনোমিয়াল সলিউশন আছে কিনা দেখো। ইনডিড পলিনোমিয়াল যদি সলিউশন নেই তাহলে তো ভি তো ফাইনাইট, তো ফাইনাইট। পলিনোমিয়াল তো হচ্ছে ভি ফাইনাইট। পলিনোমিয়ালে তোমার যত সংখ্যক টার্মই থাকুক না কেন, পলিনোমিয়াল ইজ ফাইনাইট, কারণ এটা তো ইনফিনিট টার্ম না। তাহলে পুরো জিনিসটা would tend to zero as rho tends to infinity because of e to the power minus rho। তাহলে ভিএনএলটাকে পলিনোমিয়াল করা যায় কিনা আমরা দেখিয়েছিলাম যে হ্যাঁ, তাই তো পলিনোমিয়াল করা যায় যদি একটা কন্ডিশন আমি আরোপ করি, সেটাকে বলে কোয়ান্টাইজেশন কন্ডিশন। সে কন্ডিশনটা কি? রো নট মাস্ট বি ইকুয়াল টু টুয়াইস n, n ইকুয়াল টু 1 2 3 4 5 ইত্যাদি। তারপরে রো নটের সঙ্গে আবার এনার্জি যুক্ত আছে, তাহলে এনার্জিও কোয়ান্টাইজ হয়ে গেল। আর কোয়ান্টাইজ মানগুলো আমি পেয়েছি -13.6/n। ওকে, তাহলে যেহেতু ভি ডিপেন্ডস আপন রো নট, যে ইকুয়েশন দেখিয়েছি ওখানে রো নট আছে, আর রো নট ইকুয়াল টু টুয়াইস n করতে হবে। n একটা পূর্ণ সংখ্যা, পজিটিভ সংখ্যা অথবা 0, n ইকুয়াল টু 0 1 2 3, তাহলে v is a function of, v depends also upon n, v is a function of rho depending upon two parameters n and l। ওকে, এটা এখন পলিনোমিয়াল, যেহেতু রো নট কে 2n ধরেছি, তাহলে it becomes a polynomial of degree কত হয়? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n minus l minus 1। এগুলো আগে VNL is a polynomial of degree n minus l minus 1। ওটাই বড় হাতের n বলতে পারবো, ওই যে অ্যাসোসিয়েটেড আগের পলিনোমিয়ালের বড় হাতের n, l ক্যাপিটাল n কে। যাও, v is a polynomial of degree n minus l minus 1 হয়। তাই বলছি এখানে where VNL of rho is a polynomial in rho of degree n minus l minus 1। এটাকে আগে এক সময় Jmax বলেছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার of rho in the polynomial V। and n, এই n এর একটা নাম আছে, n is the principal quantum number। n এর মান 0 হবে না, সরি আমি 0 বলেছিলাম কি, n এর মান 0 হতে পারে, n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, the positive integers। আর রোটা হচ্ছে proportional to r, proportional to কাপ্পা, রো ইকুয়াল টু কাপ্পা আর। আর কাপ্পাকে আদিতে এইভাবে ডিফাইন করেছিলাম, যখন কোয়ান্টাইজেশন কন্ডিশনটা জানতাম না, তখন কাপ্পাকে এইভাবে লেখা হলো 2 mu e h cut square। এখন তো দেখা গেল যে রো নট ইজ টুয়াইস n, রো নটের সঙ্গে ই এর সম্পর্ক আছে,
রো নটের সঙ্গে কাপ্পার একটা সম্পর্ক আছে। এইভাবে রো নটটা একটা কনস্ট্যান্ট ডিফাইন করেছিলাম। এটা কনস্ট্যান্টটা খেয়াল আছে তোমার কি? পেজ 24 এ কত কোন পেজে যাব? 24 এ দেখো, এগুলো তো বারবার বারবার রিকল না করলে হবে না। ইউর সলিউশন যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন লিখছিলাম ইউর, তখন একদম প্রথম দিকে এই যেখানে রো নট এসছে কনস্ট্যান্ট, রো ইকুয়াল টু কাপ্পা আর এভাবে করেছি, কাপ্পা যেটা লিখলাম সেভাবে কাপ্পা আছে, আর রো নট এভাবে ডিফাইন করেছি, রো নট ইকুয়াল টু মিউ ই স্কোয়ার্ড টুয়াইস পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার কাপ্পা। রো নট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। রো নট যদি টুয়াইস এন হয় তাহলে কাপ্পা কত এন এর উপরে কিভাবে? কাপ্পা ইকুয়াল টু কত হবে? কাপ্পা ইকুয়াল টু মিউ ই স্কোয়ার 4 পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার এন। কাপ্পা হচ্ছে কোয়ান্টাইজড, n ইকুয়াল টু 1 2 3। কাপ্পা কোয়ান্টাইজ হলে ইও কোয়ান্টাইজ হয়ে যাবে, ওইভাবে কোয়ান্টাইজেশন টেস্ট। ওকে, আবার ব্যাক টু 58। রিকল করতে অনেক সময় যায়, রিকলটা আস্তে আস্তে করা উচিত, দ্রুত করলে রিকল করা হয় না। এটা হচ্ছে এর সংজ্ঞা, এ হচ্ছে তারপরে তারপরে ওখান থেকে ওই রো নটের মধ্যে এ আছে, মানে এটা আছে, এটা হচ্ছে বোর রেডিয়াসের সংজ্ঞা। এই যে কাপ্পাকে এইভাবে লেখা যায় এনএ, কাপ্পা তো ছিল প্রপোর্শনাল টু 1/n ছিল, 1/n দিয়ে বাকি যেটা আছে সেটাকে লেখা হলো 1/a। তাহলে এ তারা এটা এ দ্বারাই 4 পাই এপসাইলন নট, এটা নিচে ছিল, এই কাপ্পার ফর্মুলায় নিচে ছিল, এখন এর ফর্মুলায় উপরে আছে কারণ এই নিচে, আর উপরে ছিল এখানে উপরে ছিল মিউ স্কোয়ার। এটাই, যাই হোক, এটা হচ্ছে এর ফর্মুলা। ওকে, আর যে ভিএনএল যেটা আছে, ভিএনএল এর প্রথমে ভিএনএল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ওটা আবিষ্কার করেছিলাম। ভিএনএল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছি সেখানে এখানে রো ছিল, রো নট ইকুয়াল টু টুয়াইস এন বসিয়ে এই ইকুয়েশনে দাঁড়ায় ভিএনএল এর। এই দেখো, the differential equation satisfied by VNL of rho is given by equation 17 with rho equal to 2n. এটা হচ্ছে তোমার, আবার ইকুয়েশন 24 এ ফিরে যাই, পেজ 24 এ ফিরে যাই, বারবার দেখতে হবে এটা, এটা তোমার একটু এই 10 মিনিটের জন্য মনে গেঁথে রাখতে হবে, 10 মিনিটের জন্য মনে গেঁথে রাখতে হবে। আচ্ছা, রো নট যদি টুয়াইস এন নেই, এটা কোয়ান্টাইজেশন থেকে পরে এসছে, পরের ধাপে এসছে, রো নট ইকুয়াল টু টুয়াইস এন, তাহলে 2 কমন হবে, তাহলে তৃতীয় টার্মে ভিএল এর কোএফিসিয়েন্ট হবে 2 গুণ ব্র্যাকেট n মাইনাস l মাইনাস 1 পেয়েছি, আর এখানে যা আছে তাই, এটা রো d2 vl আমি অবশ্য পরে এটাকে ভিএনএল লিখেছি, টাইমস 2 l plus 1 minus rho, l plus 1 minus rho dvl by d rho dvnl by d rho plus 2 bracket n minus l minus 1 vnl equal to 0। সেটা আমি পরে ইকুয়েশনটা লিখেছি পেজ 59 এ বোধহয়, আমি পেজ 59 এ যাই, এই ভিএনএল এর ইকুয়েশন দেখো, রো d2 vnl d rho squared, খেয়াল রাখো, 2 l plus 1 minus rho dvnl d rho, first derivative with respect to rho হচ্ছে কাপ্পা প্লাস 2 2টা ব্র্যাকেটে বাইরে গেল, 2 n minus l minus 1 vnl equal to 0, vnl of rho equal to 0। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন vnl। এটা কিন্তু অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়ালের সলিউশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা যে কিছু কদিন গতকাল যে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়ালের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেছিলাম সেটা কি?
খেয়াল রাখো আমি এখন 59 পেজে আছি, একটু আগে যাও। অ্যাসোসিয়েটেড লগের পলিনোমিয়ালের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ফাংশন অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। ওকে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি লিখেছি এটা না, এইটা দেখো, এক্স d2y by dx, yটা is ln k, y is proportional to ln k, proportional to ln হবে, তাহলে x d2 ln k এটা হবে ln k dx squared plus k plus 1 minus x d ln k of x by dx n times ln of k। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়ালের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওটা চোখের সামনে রাখো, ওটা চোখের সামনে রাখো। এখানে আমি চোখের সামনে রাখি নাই, একটু একটু পরে লিখেছি, পরপর লেখা উচিত ছিল, তাহলে চোখের সামনে থাকতো, দুটো একসঙ্গে দৃষ্টিতে থাকতো। ওকে, আমি কিন্তু ওই দুটো ইকুয়েশন আমার চোখের সামনে এখানে রেখেছি। এটা হচ্ছে ভিএনএল এর ইকুয়েশন, যেটা একটু আগে দেখ 59 রো d2 VNL d rho squared plus 2l plus 1 minus rho। তুমি বলতে পারো স্যার এখানে তো লেখাই আছে, আবার এগুলো পড়েন কেন? এটা তো বিরক্তি, আমি বিরক্তির উদ্রেক হলো পড়ি, কারণ এটা একটু বেশিক্ষণ তোমাদের চোখের সামনে রাখতে চাই, না তো এখানে আছে, আচ্ছা ওখানে আছে, 1 মিলি সেকেন্ডের জন্য দেখবে, তারপরে কালকে জিজ্ঞাসা করলে কি আর এটা করেছেন নাকি স্যার, তা তো ভুলে গেছি। এগুলো বলে ভোলা যাবে না কিছুই, কিন্তু মানুষ মাত্রই ভুলে যায়, কিছু কিছু জিনিস মনে রাখার চেষ্টা করতে হবে, এগুলো কেউ মনে রাখে না, আপাতত এগুলো চোখে ব্রেইনে রাখছি আর কি। 2l plus 1 minus rho d VNL by d rho 2n minus l minus 1। এটাই কিন্তু ওই যে VNL যে একটা পলিনোমিয়াল, ওই পলিনোমিয়ালের ডিগ্রি কিন্তু এটা n minus l minus 1 equal to 0। আর এটা লাগের পলিনোমিয়াল x, এখানে ছিল রো, এখানে হচ্ছে x, এখানে x, কিন্তু এখানে একটা 2 আছে, এখানে 2 নাই। এইখানে এটা ক্যাপিটাল N, এটা হচ্ছে ক্যাপিটাল N, তো হচ্ছে এই এল এন কে তো একটা পলিনোমিয়াল, এল এন কে একটা পলিনোমিয়াল, ওই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে ক্যাপিটাল N। এইখানে হচ্ছে ডিগ্রিটা হচ্ছে কোএফিশিয়েন্ট, এইখানে ভিএনএল একটা পলিনোমিয়াল, ওটার ডিগ্রি হচ্ছে n মাইনাস এল মাইনাস 1, ওটা এখানে আছে, কিন্তু দুইও তো আছে, তো দুইটা আমি সরিয়ে নেব, ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ দিয়ে দুইটাকে সরিয়ে নেব। ওকে, আচ্ছা দুইটাকে, আচ্ছা ইকুয়েশন 2 দিয়ে ভাগ দিয়ে 2 সরিয়ে নাও, এই একটা কাজ করো প্রথমে। আমি তাহলে ওটার চোখের সামনে থাকুক, আমি এখানে কিছুটা ম্যানিপুলেট করি। ধরো 2 দিয়ে যদি ভাগ দেই, কারণ এইখানকার দুইটা আমি এখান থেকে সরিয়ে নিতে চাই, 2 দিয়ে ভাগ দিয়ে 2 এখানে আসবে আর এখানে একটা আসবে। প্রথম টার্মে যেটা হলো 2 আমি সরিয়ে নিচ্ছি, প্রথম টার্ম হবে রো বাই 2, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে তৃতীয় টার্ম থেকে 2 সরিয়ে নিচ্ছি, d2 VNL d rho squared plus 2 l plus 1 minus rho by 2, 2 দিয়ে ভাগ দাও। তুমি এই স্টেজে 2 2 কাটাকাটি করতে পারতে, কিন্তু 2 2 কাটাকাটি করলে একটা অসুবিধা হবে, দেখো না কি, আপাতত শুধু 2 দিয়ে ভাগ দিচ্ছি, কাটাকাটি করছি না, এই প্রথম ইকুয়েশনকে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, এখানকার 2টা সরিয়ে নিতে চাই, তৃতীয় টার্ম থেকে সরিয়ে দিতে চাই, তাহলে ডি ভিএনএল বাই ডি রো 2 চলে n minus l minus 1 VNL equal to 0। এটাই কিন্তু বড় হাতের n,
লিটল n মাইনাস l মাইনাস 1। ওই যে যখন বড় হাতের n দিয়ে অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল লিখি, l বড় হাতের n কে বড় হাত ওই লাগের পলিনোমিয়াল যেটা পলিনোমিয়াল সেই পলিনোমিয়ালের ডিগ্রি n, ভিএনএল এর ডিগ্রি হচ্ছে n মাইনাস l মাইনাস 1। আচ্ছা, তাহলে আমি যদি দুই এখানে ক্যান্সেল করে দেই দ্বিতীয় টার্মে, তারপর যদি দ্বিতীয় টার্মটা এটার সঙ্গে মিলাই, তাহলে কে সমান সমান এল হতে পারে, তাই তো? দুই কেটে দিলাম, চেষ্টা করছি। তাহলে বলতে পারি যে ভিএনএল ইজ দ্য ফাংশন অফ রো, যেমন এল এন কে ইজ দ্য ফাংশন অফ এক্স। এখানে রো থাকলে ইজ দ্য ফাংশন অফ রো, এখানে রো আছে ইজ দ্য ফাংশন অফ রো। তাহলে আমি যদি এই স্টেজে এখন দুই কেটে দেই, কেটে যদি এইখানে এই টার্মের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এল হবে কে, রো হবে এক্স হতে পারে। 2 নম্বর টার্মটা মিলেছে, এটাও মিলেছে, কত হচ্ছে, কিন্তু এইখানে গন্ডগোল। If VNL is a function of rho, তাহলে থাকতে হবে শুধু রো d2 VNL by d rho। এখানে 2 গন্ডগোল করছে, এটার সঙ্গে তো মিলছে না। x d2l dx স্কয়ার, এটা dx স্কয়ার দিতে হবে এখানে। এই দুটো টার্ম ln কে এই দুটো টার্মের সঙ্গে মিলে যাচ্ছে, এটা তো মিলছে না। এখানে আছে x আর x স্কয়ার, এখানে থাকা উচিত ছিল রো d2 VNL by d rho স্কয়ার। আমি যদি VNL কে ইজ এ ফাংশন অফ রো হিসাবে ln এইভাবে প্রকাশ করতে যাই, হলো না। এখানে এই দুই প্রবলেম করছে, তাহলে এটা কোথায় হচ্ছে? এখানে দুই কেটো না, উপরের দুইটা ভেতরে নিয়ে আসো দ্বিতীয় টার্মে, দেখো না কি হয়। আর প্রথম টার্মে একটা 2 রো দিয়ে গুণ দাও, 2 রো দিয়ে গুণ ভাগ করো, অথবা প্রথম টার্মে কি করব, রাইট, আমি যদি 2 রো দিয়ে গুণ দেই, দিয়ে ভাগ দিতে হবে, কি তো হলো না তো। আমি কি করতে চাচ্ছি এখানে? আচ্ছা, দাঁড়াও, আমি বলতে চাই যে ভিএনএলটা আসলে ইল বি এ ফাংশন অফ 2 রো, ভিএনএল উইল বি এ ফাংশন অফ 2 রো, ফাংশন অফ রো না। এখানে ছিল রো, ছিল 2 দিয়ে ভাগ দিয়েছি। রো ইকুয়াল টু 2 রো বসাইছেন স্যার নোটে। ও রাইট। এখন কি করছি দেখো, এখন আমি 2 রো যদি বসাই, ভ্যারিয়েবল যদি 2 রো করি, দেখো প্রথম টার্মটা এইভাবে লিখছি। আচ্ছা, প্রথম টার্মটা লেখার আগে দ্বিতীয় টার্ম তৃতীয় টার্মটা লিখে নেই। দেখো দ্বিতীয় টার্ম এইভাবে লিখছি, দুইটা উপরের দুইটা ভেতরে ঢুকে নিচ্ছি, 2l প্লাস 2 মাইনাস 2 রো, আর নিচে কিন্তু কিছু নাই, আর গুণ ডি ভিএনএল বাই ডি টুয়াইস রো। আমি ভ্যারিয়েবল করে নিলাম কিন্তু টুয়াইস রো, এই নিচের 2টা এই রো এর সঙ্গে দিলাম। ভিএনএল এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টুয়াইস রো, তৃতীয় টার্মটা যেমন আছে তেমন থাকবে, প্লাস l minus 1 VNL equal to 0। প্রথম টার্মটা কি হবে? আমি যদি এটাকে লিখি, টুয়াইস ভ্যারিয়েবল করতে চাই, আমি এখানে VNL কে এখানে দুইবার ডেরিভেটিভ করা আছে উইথ রেসপেক্ট টু রো, আমি দুইবার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টুয়াইস রো। তাহলে দেখো d2 VNL by d twice rho square,
তাহলে নিচে কিন্তু একটা এক্সট্রা এই টোয়াইস রো করার জন্য একটা এক্সট্রা টোয়াইস রো এক্সট্রা কি আসলো আগে রো স্কয়ার এখনো রো স্কয়ার আছে এই রো স্কয়ার থেকে টোয়াইস রো করার জন্য আসলো তোমার একটা টু আসলো একটা এক্সট্রা 2 আসলো এক্সট্রা 4 আসলো নাকি 2 আসলো উপরে স্যার একটা 2 আছে স্যার তাহলে উপরে 2 দিয়ে গুণ দিলেই হবে 2 রো তো আছেই রাইট তাহলে উপরে 2 রো এই তো ঠিক আছে হচ্ছে কি জি স্যার এখন হচ্ছে 2 রো গুণ d2bnl 2 রো এখন কম্পেয়ার করো এখন এই তৃতীয় ইকুয়েশনটা কম্পেয়ার করে এইটার সঙ্গে কম্পেয়ার করে দেখা গেল যে bnl is proportional to অথবা equal to associated polynomial ক্যাপিটাল n এর পরিবর্তে আমি দিব n minus l minus 1 আর k এর পরিবর্তে কি আসবে এখানে আছে l k plus 1 তাহলে k এর পরিবর্তে দিব 2l plus 1 তাহলে আমি লিখতে পারি এই দুটো কম্পেয়ার করে bnl এর ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ln k এর ডিফারেনশিয়াল ইকুয়েশন কম্পেয়ার করে আমি লিখতে পারি যে bnl is proportional to l n minus l minus 1 আর k হচ্ছে twice l plus 1 of twice rho equal to হতে পারে proportional লিখলাম কারণ তার তো ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা সলিউশনকে কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিলে সলিউশন রয়ে যায় তাহলে bnl is basically associated Laguerre polynomial L of order n minus L minus 1 এটা বড় হাতের n আর k হচ্ছে twice L plus 1 is a function of twice rho not of rho twice rho এইটা একটু দেখে নিতে হবে খুব কেয়ারফুল তো bnl is associated in the polynomial of twice rho ভ্যারিয়েবলটা হচ্ছে এখন twice rho এটা আমি ওখানে করেছি আর কি এটা ইম্পর্টেন্ট এটা অনেকে গুলিয়ে ফেলে তাড়াহুড়ো করতে গিয়ে এই 2 ফুই দিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম কোথায় 2 যাবে উপরে যাবে না নিচে যাবে আমি কম্পেয়ার করে এখানে এটার সঙ্গে কম্পেয়ার করে আমি দেখালাম যে bnl is proportional to l এটা ছোট হাতের n minus l minus 1 এই সবগুলো মিলে বড় হাতের n লিখতে পারতে ছোট n minus l minus 1 over 12 plus 1 function of twice rho তাহলে psi nlm কি লিখে ফেল প্রথম স্টেপে যে লিখেছিলাম rho to the power l e to the power minus rho একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এখান থেকে আসে একটা কনস্ট্যান্ট এখান থেকেও আসে আমি তো এখানে ভাগ দিয়েছিলাম r এর সাপেক্ষে ভাগ না দিয়ে রো এর সাপেক্ষে ভাগ দিলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে দুইটা কনস্ট্যান্ট মিলে একটা c একটা কনস্ট্যান্ট হলো bnl is proportional to এটা লেখার পর একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে আর এখানে ভাগের সময় r দিয়ে ভাগ না দিয়ে রো দিয়ে ভাগ দিলে আরেকটা কাপ্পা আসবে কাপ্পাও কনস্ট্যান্ট কাপ্পা রো এর উপর নির্ভর করে না দুটো মিলে একটা কনস্ট্যান্ট এভাবে লিখতে পারি রো দিয়ে ভাগ দিয়ে তার সুবিধা হলো যে উপরে ছিল রো l plus 1 ভাগ r ছিল ভাগ রো দিলে রো চলে গেল আমি এটাকে লিখতে পারি রো টু দ্য পাওয়ার l e to the power minus rho l y ln এটা বলছি আর কি ভাগ আর ছিল ভাগ রো দিলে তো সুবিধা হয় ভাগ রো দিলে এখানে 1 কাটাকাটি যায় রো টু দ্য পাওয়ার l তাহলে একটা এক্সট্রা কনস্ট্যান্ট আসে এখান থেকে তো একটা কনস্ট্যান্ট আসবে সব মিলে একটা কনস্ট্যান্ট লিখে ওটাকে পরে নরমালাইজ থেকে বের করে ফেলবো ওটাকে লিখলাম c ওভারঅল কনস্ট্যান্ট লেখা হলো c ওভারঅল কনস্ট্যান্ট তুমি যে কোনো সময় দিতে পারো তাহলে এখানে হলো c রো টু দ্য পাওয়ার l এই 1টা কেটে গেছে e টু দ্য পাওয়ার মাইনাস রো আর এখানে লেখা হবে l নিচে n minus l plus 1 উপরে twice l plus 1 function twice rho it's really a function of twice rho times y ln theta phi ওইভাবেই আমাদের ইকুয়েশনটা ওয়েভ ফাংশনটা লেখা হবে some normalization constant rho to the power l
e to the power minus rho Laguerre associated Laguerre polynomial L little n minus L minus 1 2L plus 1 is a function of twice rho while m theta phi. তাহলে পুরোটা ফাংশন অফ r হিসাবে এই পুরোটা আমি ফাংশন অফ r হিসাবে চিন্তা করতে পারি, রাইট? কারণ রো ইজ প্রপোর্শনাল টু r. A function of rho is a function of r. A function of rho is also a function of r. শুধু ভ্যারিয়েবলটা ভিন্ন লিখেছি, but since the two variables rho and r are proportional to each other, a function of r can be considered as a function of rho. Considering r of little r as a function of rho equal to kappa r and kappa equal to 1 by na, considering r as a function of rho, a radial wave function of theta written in terms of rho. এখানে যদি রো এর পরিবর্তে r বসিয়ে দেই তাহলে it becomes a function of r. রো এর পরিবর্তে শুধু কাপ্পা r বসাও আর কাপ্পার পরিবর্তে বসাও na, তাহলে রো এর পরিবর্তে বসাও r by na. তাহলে r by na to the power l e to the power minus r by na l 2r by na. এ হতে হয়ে গেল, ফাংশন অফ r তো হয়ে গেল। ওকে, আর এটা অ্যাঙ্গুলার পার্ট। The constant, এই কনস্ট্যান্টটা এই কনস্ট্যান্ট সহ ক্যাপিটাল আর বলছি, নরমালাইজেশন কনস্ট্যান্ট সহ ক্যাপিটাল y তো অলরেডি নরমালাইজড, এই সি দিয়ে আমি r কে নরমালাইজ করব, তাহলে পুরো ওয়েভ ফাংশন নরমালাইজড হবে। This constant c has to be chosen such that the wave function is normalized to unity. Full wave function is normalized to unity. Since while m theta phi spherical harmonics are normalized, we must have এটা normalized করলেই হবে। ক্যাপিটাল আর এর নরমালাইজেশন কন্ডিশন হলো ক্যাপিটাল আর যেহেতু রিয়েল ধরেছি, রিয়েল না ধরলে ক্যাপিটাল আর মড স্কয়ার করতে হতো। আচ্ছা, ক্যাপিটাল আর মড স্কয়ারই লেখা উচিত ছিল। আর আর স্কয়ার dr equal to 1, এই আর স্কয়ারটা আসলে কোত্থেকে? আমার তো দরকার হচ্ছে এই পুরো সাইটা নরমালাইজ করতে হবে। ওকে, পুরো সাইট নরমালাইজ করতে হবে। পুরো সাইটে যদি আমি নরমালাইজ করতে যাই, আমি একটু ইয়েটা সাইজ এ ফাংশন অফ NLM, আমি এইভাবে লিখবো সাই NLM স্টার r theta phi. Psi NLM is a function of r theta phi d cubed r integrated over all space. All space must be equal to 1. আমি কেন নরমালাইজেশন করতে সক্ষম হব এখানে? কারণ আমি বাউন্ড স্টেট প্রবলেম দেখছি। হাইড্রোজেন অ্যাটম একটা বাউন্ড স্টেট প্রবলেম, সাইটটা নরমালাইজ হতেই হবে। এটা তো স্ক্যাটারিং ওয়েভ ফাংশন না, এখানে হাইড্রোজেন অ্যাটম তো প্রোটন থেকে অনেক দূরে যেতে পারবে না, অনেক দূরে থাকার সম্ভাবনা তো জিরো। তাহলে তো নরমালাইজ করা ওয়েভ ফাংশনকে নরমালাইজ করাই যাবে। এইটা এখন আমি যদি এটা লিখি, ওকে, এটাকে আমি লিখবো আর NL স্টার অফ আর, আরটাকে আমি রিয়েল ধরলে আর স্টার লিখতে হবে না। এই ক্যাপিটাল আরটা কমপ্লেক্স হতে পারে কিভাবে? আমার ক্ষেত্রে ক্যাপিটাল আরটা কমপ্লেক্স হতে পারে কিভাবে? কমপ্লেক্স করা যাবে ক্যাপিটাল আরটাকে। এই যে এটাই তো ক্যাপিটাল আর, সি রো টু দ্য পাওয়ার e to the power minus rho L twice rho, এখানে সবগুলাই রো রিয়েল, এটা রিয়েল, এটা রিয়েল, এটা রিয়েল। তাহলে ক্যাপিটাল আর তো রিয়েল হওয়া উচিত। কমপ্লেক্স হবে কিভাবে? যদি সিটা কমপ্লেক্স হয়। এই ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট তো নরমালাইজেশনটা বজায় রেখে এই সিটাকে তো আমি কমপ্লেক্স করে দিতে পারি। সি এর সঙ্গে তো একটা ফেজ ফ্যাক্টর দিতে পারি। তুমি ধরো দেখলে একটা ফিকটিশিয়াস এক্সাম্পল, তুমি দেখলে যে সি এর মান 5 নিলে এটা নরমালাইজ হয়, ঠিক আছে 5 নিলে আমি সেই 5
ফেজ ফ্যাক্টর জুড়ে দিলাম, আমার নর্মালাইজেশনটা কিন্তু বজায় থাকলো, চেঞ্জ হলো না। আমি বললাম যে নর্মালাইজেশন হবে 5 e to the power I alpha। আমি তাহলে ওই কনস্ট্যান্টটাকে কমপ্লেক্স করে দিলাম 5 টাইমস e to the power I alpha, কিন্তু যেটুক অ্যাড করলাম e to the power I alpha ফেজ ফ্যাক্টর, আমার আর হয়ে গেল, আমার আর কমপ্লেক্স হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যেভাবে কমপ্লেক্স হলো, কমপ্লেক্সিটিটা, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জাস্ট এ ফেজ ফ্যাক্টর। এই অরিজিনাল রিয়েল আর কে, এটা রিয়েল আর ধরো অরিজিনাল, তুমি c = 5 বলেছো, আমি এটাকে এখন e to the power I5 দিয়ে পুরোটাকে গুণ দিয়ে দিলাম। I5 তো মডুলাস 1, ফলে নর্মালাইজেশনের কোনো এফেক্ট করবে না, কিন্তু ক্যাপিটাল আর কমপ্লেক্স হয়ে গেল। কিন্তু সেই কমপ্লেক্স যেভাবে হলো খুব সহজে হলো, ওই ক্যাপিটাল আর এর একটা ফ্যাক্টর, শুধু একটা ফেজ ফ্যাক্টর হলো, ওই ফেজ ফ্যাক্টর হলে ক্যাপিটাল আর কমপ্লেক্স হলো, কিন্তু ক্যাপিটাল আর এর নর্মালাইজেশন কোনো পরিবর্তন হলো না। সেইভাবেই আমি ক্যাপিটাল আর কে কমপ্লেক্স করতে পারবো। তাহলে আমি জেনারেল রাখতে চাই, ধরো ক্যাপিটাল আর কমপ্লেক্স চিন্তা করি, একমাত্র ক্যাপিটাল আর কমপ্লেক্স চিন্তা করলে সিটা কমপ্লেক্স হতে হবে, সিটা কমপ্লেক্স হতে হবে, সি এর সঙ্গে একটা ফেজ ফ্যাক্টর থাকতে হবে, অথবা আমি ওই কমপ্লেক্স চিন্তা না করে সিটা রিয়েল নিতে পারি, তাহলে আরটা আর কমপ্লেক্স না। আমি আরটা কমপ্লেক্স নাই চিন্তা করে এখানে RNL স্কয়ার দিচ্ছিলাম, কিন্তু ইন জেনারেল তুমি এখানে মড RNL স্কয়ার দিতে পারো, কারণ RNLটা কমপ্লেক্স হবে, একমাত্র কমপ্লেক্স হতে পারে আমার সিচুয়েশনে RNLটা বাই মিনস অফ এ ফেজ ফ্যাক্টর, ফলে ওই কমপ্লেক্স না নিলেও চলে। ওকে, তাহলে এই RNLটা যদি আমি এখানে বসাই, আচ্ছা আমি যেটা বলছিলাম, আচ্ছা এখানে আমি একটা স্টার দিলাম, এই স্টার আসতে পারে, কমপ্লেক্স স্টার করার প্রয়োজন হতে পারে যদি ওই সিটা কমপ্লেক্স হয়, সি এর সঙ্গে যাতে যদি একটা ফেজ ফ্যাক্টর থাকে, আর এখানে থাকবে YLM স্টার থিটা ফাই, এই psi NLM থেকে থাকবে RNL is a function of R আর YLM function of theta phi। এই d cubed r কে লেখা যাবে r squared dr d omega, এটা 1 integrated over all space। এখন একটু গুলো আলাদা করে লেখো, প্রথমে ছোট হাতের আর ইন্টিগ্রেশনটা দেখো, এইটা 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 একসঙ্গে লেখো, অল স্পেস করলে, আচ্ছা দিকে RNL স্টার RNL, এটা হবে মড RNL অফ R, এটার মড স্কোয়ার R স্কোয়ার dr, অল স্পেস করতে গেলে এটা 0 to infinity করতে হবে, আর এখানে YLM স্টার YLM d omega, all solid 4 pi স্টেরেডিয়ান, চারিদিকে সলিড অ্যাঙ্গেল যদি নাও তাহলে 4 pi স্টেরেডিয়ান। এই ডি ওমেগাটা কিভাবে লেখে, এটা ইকুয়াল টু 1, এই ডি ওমেগা কি সলিড অ্যাঙ্গেল একটা নির্দিষ্ট ডাইরেকশনে, ডি ওমেগা কিভাবে লেখে, সাইন থিটা ডি থিটা ডি ফাই, এইভাবে লেখে। তো একটা পয়েন্টের চারদিকে সর্বমোট সলিড অ্যাঙ্গেল কত থাকে 3 ডাইমেনশনে, 4 পাই স্টেরেডিয়ান। আমি অল স্পেস কনসিডার করছি, চারদিকের ইন্টিগ্রেশন করতে হবে, আবার 0 to infinity পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, করলে 1। এখন দেখো অর্থ নরমাল YLM স্টার YLM, এটা তো 1, তাহলে কি হতে হবে, 0 to infinity mod RNL of R squared dr equal to 1 করতে হবে, হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন এর নরমালাইজেশন কন্ডিশন। এখানে যে একটা এক্সট্রা R স্কয়ার আসলো, সেটা কিন্তু আসলো ইন্টিগ্রেশন এই d কিউবড r থেকে, এই R স্কয়ার dr d ওমেগা, আর এখানে এটা মড স্কয়ার না লিখে আরটা যদি আর বড় হাতের আর কে যদি থেকে রিয়েল কল্পনা করি, আগে থেকে যদি ধরে নেই যে ক্যাপিটাল সি কে আমি আর ওখানে একটা কমপ্লেক্স ফেজ ফ্যাক্টর দেব না, তাহলে এখানে এই
বারটা না দিলেও চলে, সাইড বার মানে হচ্ছে মডুলাস। তাহলে এটাই হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন ফর ক্যাপিটাল আর। ওইখানে একটা এক্সট্রা 1/r² আসলো। এই যে আমি যদি এখানে মড দেই নাই, পরের স্টেজে আবার মড দিয়েছি, মড দেই নাই কারণ আমি পথে এখানে চিন্তা করছিলাম আর এনটা রিয়েল হবে। ওই চিন্তা বজায় রাখলে এখানে আর সি এর মড না দিয়ে c² শুধু c² লিখে ফেলতাম, সিটাকে যদি রিয়েল চিন্তা করি। সিটাকে রিয়েল চিন্তা করেছিলাম বলেই তো এখানে মড দেই নেই। তাহলে এখানে আবার সিটাকে রিয়েল চিন্তা উঠে গেল কেন? এখানে সিটাকে আবার কমপ্লেক্স চিন্তা করছি। যাই হোক, ইচ্ছা করলে তুমি এখানে একটা মড স্কোয়ার দিতে পারো, RNL মড আর করে মড করে স্কোয়ার দিতে পারো। এখন RNL তো হচ্ছে এটা, মড করলে স্টার, RNL স্টার RNL, সি স্টার সি, আর এখানে স্টার নেওয়ার কোনো দরকার নেই, এগুলো সব রিয়েল। সি স্টার সি হলো মড c², ওটা ইন্টিগ্রেশনের বাইরে গেল। আর তাহলে আর বাকিটা কি থাকবে? রো টু দ্য পাওয়ার টুয়াইস এল, স্কোয়ার করছি তো, রো টু দ্য পাওয়ার টুয়াইস এল, ই টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস রো, আরেকটা স্কোয়ার, মড c², রো টু দ্য পাওয়ার টুয়াইস এল। এল এবং রো আমার এক দেখাচ্ছে, এটা আমার খারাপ, আমার হ্যান্ডরাইটিং খারাপ বলে এটা প্রবলেম হচ্ছে। এল এবং রো একরকম দেখালে তো চলবে না, ভিন্ন রকম দেখাতে হবে অ্যাটলিস্ট। রো টু দ্য পাওয়ার টুয়াইস এল, ই টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস রো, আর ওই অ্যাসোসিয়েটেড লাগেরেড স্কোয়ার আর r² দিয়ে। এখানে ভ্যারিয়েবল গুলো একটু মিক্সড হয়ে গেছে, এক জায়গায় দুটো জায়গায় আর আছে, আরেক জায়গায় অন্য জায়গায় রো আছে। রোটা খেয়াল রাখো কাপ্পা আর। ওকে, এইখান থেকে সি এর মান বের করবে, এই নর্মালাইজেশন কন্ডিশন থেকে সি এর মান বের করতে হবে। আমরা চেষ্টা করি এখন। আমি একটা কাজ করি, এখানে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হচ্ছে আর, কারণ এখানে ডিআর আছে, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ইজ আর। আমি ইন্টিগ্রেশন, আর এখানে আছে টুয়াইস রো টুয়াইস রো, আমি ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল টুয়াইস রোতে নিয়ে যাব। টুয়াইস রোতে করলে এখানে সুবিধা হবে, ই টু দ্য পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ভ্যারিয়েবলকে যদি বলি এক্স, এক্স বললে আবার কষ্ট ইয়ে হবে, কনফিউশন হবে। এক্স মানে আর এর তো তিনটা কম্পোনেন্ট আছে, এক্স ওয়াই জেড, মনে হবে যে একটা কম্পোনেন্ট নিয়েছো। আমি কোনো কম্পোনেন্ট নিচ্ছি না, জাস্ট টুয়াইস রো। টুয়াইস রো একটা নাম দেই, ধরো ইউ, আমার ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হবে টুয়াইস রো। টুয়াইস রো হলে এখানে হবে ই টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস মাইনাস ইউ। তাহলে যে ইন্টিগ্রেশনটা আসবে সেটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের সঙ্গে মিলাতে সুবিধা হবে। ওকে, 2 রাখলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের সঙ্গে মিলাতে অসুবিধা হবে। ওকে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল সবসময় ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এরকম থাকে। ওকে, তাহলে আমার ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল আর থেকে টুয়াইস রোতে যাব। টুয়াইস রোর একটা নাম দাও, টুয়াইস রো বলো ইউ, আর থেকে ইউতে যাব। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে? ওকে, এটা তাহলে আমি ইয়ে করি, আর থেকে ইউতে যাব। আর খেয়াল রাখো ইয়ে হচ্ছে, আচ্ছা আমি স্টপ শেয়ার করছি একটু। আমি এখানে লিখেছিলাম এই ইন্টিগ্রেশন আমি করব। খেয়াল রাখো এখানে রো হচ্ছে কাপ্পা আর। এখন আমি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করব। ওকে, আর থেকে আমি ইউতে, ইউ হচ্ছে টুয়াইস রো, আর রো হচ্ছে কাপ্পা, রো হচ্ছে কাপ্পা আর। তাহলে এটা যাব, তাহলে ইউ হচ্ছে টুয়াইস কাপ্পা আর, আর আর হচ্ছে তাহলে ইউ বাই টুয়াইস কাপ্পা, আর ডিআর হচ্ছে ডিইউ বাই
twice kappa. তাহলে এটা চেঞ্জ করো, দেখো এইভাবে করছি, mod c squared আমি 0 to infinity, আমার এখানে আছে রো টু দ্য পাওয়ার টুয়াইস এল, সরি দেখা যাচ্ছে না, আমার এখানে আছে রো টু দ্য পাওয়ার টুয়াইস এল, আমি রো এর পরিবর্তে টুয়াইস রো আনতে চাই, ধরো টুয়াইস রো টু দ্য পাওয়ার 12 লিখলাম, এইভাবে লিখলে তো একটা এক্সট্রা দিলাম, 2 টু দ্য পাওয়ার 12 এক্সট্রা উপরে দিলাম, তাহলে 2 টু দ্য পাওয়ার 12 দিয়ে ভাগ দিয়ে দিই, এখন ঠিক আছে। আরে তো 2 রো আছেই, এখানে আর কিছু করতে হবে না, ই টু দ্য পাওয়ার মাইনাস 2 রো, এইখানেও 2 রো আছে, ওকে, তাহলে এল n মাইনাস এল মাইনাস 1, এখানে মড স্কোয়ার ছিল, এটা এটার স্কোয়ার, এখানে এটার স্কোয়ার ছিল, n মাইনাস এল মাইনাস 1 2l প্লাস 1, 2 রো তো আছে, এখানে আর স্কোয়ার ডিআর, আর স্কোয়ারের পরিবর্তে আমি যদি দেই 2 রো স্কোয়ার্ড, রাইট, তাহলে এখানে কি হলো 4 কাপ্পা স্কোয়ার এক্সট্রা আসলো এখানে, এটা স্কোয়ার করি, ইউ স্কোয়ার বাই 4 কাপ্পা স্কোয়ার, 2 রো স্কোয়ার বাই 4 কাপ্পা স্কোয়ার, আর ডিইউ তে লেখা যাবে ডি টুয়াইস রো টুয়াইস কাপ্পা, এটা কি হলো 8 কাপ্পা কিউব, এটাকে বাইরে নিয়ে আসো, mod c squared 2 to the power 2l, এটা হচ্ছে 2 কাপ্পা টু দ্য পাওয়ার কিউবড, আর থাকলো তাহলে এখানে 0 to infinity u to the power 2l to the power minus u l n minus l minus 1 2l plus 1 u, এটা squared u squared du, এটা 1, কাপ্পা কিন্তু 1 বাই এন এ, খেয়াল রাখো, তাহলে c squared over 2 to the power 2l 2 by na cubed integral 0 to infinity, একটু সাজাও, u square এখানে 12 plus 2, তো u 12 plus 2 এই দুটো, u to the power 12 u square e to the power minus u r l n minus l minus 1 12 plus 1 u, এটা স্কোয়ার্ড du, এটা 1, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আমি কোট করেছিলাম গত ক্লাসে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল গত ক্লাসে কোট করেছিলাম, ওকে, এভাবে কিন্তু করেছি, দেখো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, সে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কি, এখান থেকে দেখো, এখানে আমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল গুলো করছি, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে এই আমি এই স্টেজে এসছি, এই লাইনে এসছি, যদি আমি এই লাইনে এক্স এর পরিবর্তে ইউ ব্যবহার করেছি, তুমি যদি এক্স ব্যবহার করো এখানে একটা কনফিউশন হতে পারে, যে একটু আগে আমি রো দেখলাম, রো এর সঙ্গে আর এর 3টা কম্পোনেন্ট আছে এক্স ওয়াই জেড, ওই আর এর একটা কম্পোনেন্ট নয় তো, এক্স কম্পোনেন্ট না, এই এক্সটা কিন্তু আর এর কম্পোনেন্ট না, এই এক্সটা জাস্ট একটা ভ্যারিয়েবল, এই এক্সটা হচ্ছে টুয়াইস রো, এই এক্সটা হচ্ছে টুয়াইস রো, এই এক্সটা আর এর কম্পোনেন্ট না, এই এক্সটা হচ্ছে 2 টাইমস মডুলাস অফ আর, এই কনফিউশন জন্য আমি এখানে ইউ ব্যবহার করেছি, কিন্তু এখানে এক্স ব্যবহার করতে পারে, কনফিউশন আমার হয়নি, যখন তোমাদের হবে না, এই ইকুয়েশন পেলাম। এখন স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কি,
e to the power minus x, x to the power k1, এটা equal to n. দেখো ln k, এইখানে x to the power 2l plus 2, তাহলে এখানে k কত? আমাদের k কত? আমাদের k হচ্ছে 2l plus 1, কারণ এখানে আছে x to the power k plus 1, x to the power 2l plus 1 plus 1, এখানে 12 plus 2, তাহলে আমি k নেব 12 plus 1, আমি সেটা নেব, e to the power minus x আছে, আর ক্যাপিটাল N নেব আমি লিটল n minus l minus 1, আর আমার k হবে ln k, আমার k হবে twice l plus 1, এখান থেকেও দেখতে পাচ্ছি k হচ্ছে twice plus 1, এখান থেকেও দেখছি k হচ্ছে twice l plus 1, আর আমার ক্যাপিটাল N হবে ছোট হাতের n minus l minus 1। এটা যদি আমি ব্যবহার করি, আমি তাই বলছি, হিয়ার আমি ক্যাপিটাল N নেব, ছোট হাতের n minus l minus 1, আর k নেব, এই ফর্মুলা আমি k নেব, আমি নেব k সমান সমান 2l plus 1। তাহলে আমার কি দাঁড়ালো? আমার দাঁড়ালো এই কোএফিসিয়েন্ট মড সিস আছেই 2/na কিউব 2 to the power 12, 2 to the power 12, আর এইখানে হবে এইখান থেকে রাইট হ্যান্ড সাইডে এইটা ক্যাপিটাল N প্লাস k কিউবড, আমি ক্যাপিটাল N এটা নেব, আর ক্যাপিটাল k এটা n প্লাস k, আগে n প্লাস k ফ্যাক্টোরিয়াল কিউব করো, n লিখে নাও আগে n minus l minus 1, আর k হচ্ছে twice l plus 1 ফ্যাক্টোরিয়াল করে কিউবড, নিচে আছে ক্যাপিটাল N কিউব, আমি ক্যাপিটাল N নিয়েছি, এটা লিটল n minus l minus 1 ফ্যাক্টোরিয়াল, আর এইখানে আছে twice n plus k plus 1, twice n করো আগে, twice বড় হাতের n মানে হচ্ছে twice ছোট হাতের n minus twice l minus 2, twice n minus twice l minus 2, তারপরে k plus 1, আমার k হচ্ছে twice l plus 1, twice l plus 1 plus 1, এটা সব মিলে 1। এখন লেফট হ্যান্ড সাইডকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এখানে 1 কেটে যাবে, এইখানে একটা l কেটে যাবে, উপরে থাকবে n plus l ফ্যাক্টোরিয়াল কিউব, নিচে n minus l minus 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি থাকবে? এখানে থাকবে শুধু এই দেখো 2l কেটে যাবে, আর 2 কেটে যাবে, এখানে থাকবে শুধু 2n। তাহলে এটা যদি সিম্পলিফাই করো তাহলে এটা হচ্ছে এইরূপ, ওই যে কোএফিসিয়েন্ট তো থাকলোই, mod c স্কয়ার থাকলো, ডিভাইড বাই 2 to the power na কিউব 2 to the power 2l, আর এখানে একটু কাটাকাটি যে n plus l ফ্যাক্টোরিয়াল পুরোটার কিউব, নিচে n minus l minus 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে গুণ twice n equal to 1। তাহলে c স্কয়ার কে সাবজেক্ট, mod c স্কয়ার কে তোমার ইকুয়েশনের সাবজেক্ট করো, তার মানে mod c স্কয়ার বাইরে রেখে অন্য সব জিনিস ডানে নিয়ে যাও, অন্য সব জিনিস ডানে নিতে গেলে এইখানে যেগুলো নিচে আছে ওগুলো ডানে গেলে উপরে যাবে, বাঁ সাইডে যেগুলো উপরে আছে সেগুলো ডানে গেলে নিচে যাবে। তো করো, mod c স্কয়ার ইকুয়াল টু, এটা ওদিকে চলে গেল, উপরেই থাকলো 2 to the power 2/na কিউব, এটা চলে গেল উপরে n minus l minus 1 ফ্যাক্টোরিয়াল, এই 2n ডান দিকে নিচে 2n, এখানে আছে n plus l ফ্যাক্টোরিয়াল কিউব, এটা ডান দিকে নিচে চলে আসলো কিউব, আর এই 2 to the power 12 এটা ডান দিকে গেল, 2 to the power 12 এখানে লিখতে পারতাম, যে কোন জায়গায় লিখি, এখানে লিখলাম। তাহলে mod c কত? mod c হচ্ছে এটার স্কয়ার রুট। আচ্ছা, 2 to the power 12 এর স্কয়ার রুট নিলে 2 to the power l হয়, 2 to the power 12 এটা যদি স্কয়ার রুট নাও 2 to the power l হয়, আর বাকিটা যা স্কয়ার রুট সাইনের আন্ডারে রাখলাম। তাহলে mod c হচ্ছে স্কয়ার রুট এইটার স্কয়ার রুট গুণ এটারও স্কয়ার রুট, সব পুরোটার স্কয়ার রুট, এটার স্কয়ার রুট হচ্ছে 2 to the power l, এটা স্কয়ার রুট সাইনের বাইরে নিয়ে 2 করলাম, আর বাকিগুলো স্কয়ার রুট সাইনের ভেতরে রাখলাম, 2/na কিউব, এইটা স্কয়ার রুট সাইনের ভেতরে, এটাও স্কয়ার রুট সাইনের ভেতরে ছিল, স্কয়ার রুট করার পরে এই জিনিসটাকে বাইরে নিয়েছি 2 to the power l, আমি mod c এটা নিয়েছি। আমি এখন c রিয়েল নিতে পারি,
সি যদি রিয়েল নেই আমার সিটা এটা, সিটাকে যদি আমি কমপ্লেক্স নেই ডান দিকে যেটা আছে সেটা গুণ ই টু দ্য পাওয়ার আই আলফা লিখতে পারি, কিন্তু ই টু দ্য পাওয়ার আই আলফা লেখা না লেখাতে একই কথা, ওটা তো মড করার সময় চলে যাবে। শুধু আমি সিটা রিয়েলই নেব, আমাকে ই টু দ্য পাওয়ার আই আলফা কেন দিব? রিয়েল নিলে এটাই নেব, রিয়েল এন্ড পজিটিভ নেব। ইচ্ছা করলে সিটাকে একটা মাইনাস সাইন দিয়ে লিখতে পারি, মাইনাস সাইন একটা ফেজ ফ্যাক্টর, কারণ মাইনাস সাইন স্কোয়ার করলে 1 হয়, আমাকে একটা এক্সট্রা মাইনাস সাইন কেন দেব? মাইনাস সাইন দিলে ওয়েভ ফাংশনের কোনো পরিবর্তন হয় না, মাইনাস ম্যাথমেটিক্যালি আরেকটা ফাংশন হয়ে যায়, কিন্তু ফিজিক্যালি আরেকটা ফাংশন, আরেকটা ওয়েভ ফাংশন হয় না। তো মাইনাস সাইন লাগানো না লাগানো একই কথা, আমাকে কেন লাগাবো? তাহলে আমি সিটাকে রিয়েল ধরবো এবং ডান দিকে যেটা আছে সেটাই আমার সি, ডান দিকে সবই রিয়েল। দেয়ারফর আমার সাই এনএলএম এর ফাইনাল ফর্মুলাটা কি? এই কনস্ট্যান্ট সি, ডান দিকে যেটা আছে এটা লিখলাম, এখানে ছিল 2 টু পাওয়ার এল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের পরে কি ছিল? রো টু দ্য পাওয়ার এল ই টু দ্য পাওয়ার মাইনাস রো, আর এল ছিল ওয়াইএলএম ছিল, এই যে এখানে ছিল, এইটা সি। সি এর পরে ছিল রো টু দ্য পাওয়ার এল, সি থেকে কিন্তু একটা আসলো 2 টু দ্য পাওয়ার এল আসলো, 2 টু দ্য পাওয়ার এল আসলো কিন্তু সি এর থেকে। তা 2 এই 2টা এই রো এর সঙ্গে দিলে টুয়াইস রো টু দ্য পাওয়ার এল, এইভাবে লিখেছি আর কি। এই সিটা এখানে বসাও, যে সিটা পেলাম সেটা এখানে এনে বসাও, তাহলে এখানে এনে বসালো আমি কি পেলাম? এই সিটা লিখছি, এই পুরোটা লিখলাম সি, সি লেখার পরে তারপরে ছিল রো টু দ্য পাওয়ার এল, এই 2 টু দ্য পাওয়ার এল সি থেকে এসছে, তো 2 টু দ্য পাওয়ার এল রো টু দ্য পাওয়ার এল দুটো মিলিয়ে লিখলাম রো টু দ্য পাওয়ার এল, তারপরে ছিল ই টু দ্য পাওয়ার মাইনাস রো, তারপরে ছিল এই অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল অফ ফাংশন টুয়াইস রো, তারপরে ওয়াইএলএম। আর এখানে রোটা হচ্ছে কিন্তু কাপ্পা আর আরটা হচ্ছে আর কাপ্পা হচ্ছে 1/na, তাহলে রো হচ্ছে বাই na, সেটা বসিয়ে আরে নিয়ে আসো, রো তে প্রকাশ করেছি এখন আরে নিয়ে আসছি, আরে নিয়ে আসলে ওটা আমার শেষ ফর্মুলা। এটা যা আছে তাই আরে নিয়ে আসো, এক্সপোনেনশিয়ালটা আগে লেখা হয়েছে, যাক এইটা আগে লেখা হয়েছে, রো এর পরিবর্তে লেখো আর বাই na, এখানে টুয়াইস রো টু দ্য পাওয়ার এল, টুয়াইস রো হচ্ছে টুয়াইস আর বাই na, টুয়াইস আর বাই na টু দ্য পাওয়ার এল, তারপর হচ্ছে এল এর পলিনোমিয়াল এন, এটা ছোট হাতের এন, বড় হাতের এন না, ছোট হাতের এন মাইনাস এল মাইনাস 1 12 প্লাস 1 অফ টুয়াইস রো, টুয়াইস রোকে আরে নিয়ে আসো, টুয়াইস রো করলে টুয়াইস আর বাই na, টুয়াইস আর বাই na, তারপরে স্ফেরিক্যাল হারমোনিক্স। এটাই আমার ফাইনাল ফর্মুলা। This is the general formula for the wave function of a stationary state in terms of 3 quantum numbers n, l, m. এই ফর্মুলাটা তোমার ডিরাইভ করা আছে, গ্রিফিথস এর ডিরাইভ করা আছে, সব জায়গায় ডিরাইভ করা আছে।